বাংলা না খুব ভালো পারিস, তুই বাংলা নিয়েই পড়বি। এবং আমার বাড়ি থেকে প্রথমত কিছুটা অমত ছিল যে আমি দেখছি আমার রাস্তা ঘাট ঠিক সুবিধা নেই, একেবারেই কাঁচা রাস্তা, এখনো আমি তাই দেখছি। এ নিয়ে আমরা আমরা গ্রামের মানুষ মিলে কিছু জন গিয়ে আমরা আমাদের এমএলএ মহাশয়কে আবেদনও জানিয়েছিলাম, আচ্ছা। এবং সেই সূত্রে উনি আশ্বাস দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি হবে। জানি না সেটা কেন হয়নি। রাস্তার জন্য আমাদের রাস্তাটা একেবারেই কাঁচা, একটু বৃষ্টি দিলেই কাদা হয়ে যায়, জল জমে যায়, গর্ত হয়ে যায়, অনেক ভাঙ্গন দেখা দেয়, আরও তো সামনে নদী, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সূত্রে Hi, welcome back to another episode of Talk Unway. উপস্থিত আমার সাথে as a guest Mr. রুবেল দাস। রুবেল দাস by profession একজন টিচার কাম গেস্ট লেকচারার। So let's welcome Mr. রুবেল দাস। ধন্যবাদ। তো কেমন চলছে? খুব ভালো। প্রথমত ধন্যবাদ দাদাকে। আচ্ছা। আমাকে এখানে ডেকেছেন। প্রথমেই একটা কথা না বললেই নয়, আমাকে খুব একটা ডাকার মানুষ এখন আমি হইনি, তারপরেও যে একটু সময় আমাকে তিনি দিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। তো রুবেল, যেহেতু আমি যেটা জানি সেটা হচ্ছে আজকের দিনে এজ এ গেস্ট লেকচারার কাম টিচার তিনটা ইনস্টিটিউশনের সাথে তুমি কাজ করছো। তো কিন্তু তোমার আজকের যে জায়গায় আছো, তো এই জায়গা থেকে যদি আমি তোমার ব্যাকওয়ার্ড যদি হই তোমার লাইফে, তো যেহেতু তুমি যেখান থেকে বিলং করছো সেই ব্যাকওয়ার্ড প্লেস এবং বাড়ির পাশেই নদী, এবং নদীর তীরে যেটা মানে ফ্লাডের টাইমে, যেটা রেইনি সিজনে অনেক ফ্লাডে এফেক্টেড হয়, সেই উপত্যকা বলা যায়। তো সেই উপত্যকা থেকে তুমি বাইরে স্কুলিং এ তুমি এসেছো, ধরে নাও তুমি টাউনে, ঠিক আছে? তো সেখানে নিয়ার অ্যাবাউট কত কিলোমিটার হতে পারে তোমার স্কুল এবং বাড়ির ডিস্টেন্সটা? ধরো 8 কিলোমিটার হবে, মোটামুটি নিয়ার অ্যাবাউট টু 10 কিলোমিটার, 8 to 10 কিলোমিটার। আজ সেই সময় তোমাকে হয়তো অনেক কিছু চ্যালেঞ্জেস ফেস করে তোমাকে স্কুলে আসতে হতো। তো এইসব নিয়ে আমরা আজকে কিছু ডিসকাশন করব, এমন কিছু ডিপলিও যাব না, জাস্ট আড্ডাও বলা যেতে পারে। এবং আজকের ইউথ জেনারেশন যারা পড়াশোনা করছে বা স্টুডেন্ট, তাদেরকেও কিছু ইনফরমেটিভ বা কিছু ইন্সপিরেশনও দিতে চাই এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? অবশ্যই। তো খুব সুন্দর প্রশ্ন। যেহেতু আমি একটি প্রত্যন্ত জায়গা থেকে এসেছি, তো স্বাভাবিকত আমার অনেক সমস্যার সম্মুখীন হতেই হয়। যখন ছোটবেলায় একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তার থেকে তার পড়াশুনো, তার জীবনে চলাফেরা, অনেক সমস্যার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমারও সেটাই হয়েছিল। যেহেতু আমি কালাইন আদর্শ বিদ্যাপীঠের ছাত্র ছিলাম, বর্তমানেও আছি, বিশ্বজোড়া ছাত্র, সবারই ছাত্র, যাই হোক। তো সেক্ষেত্রে স্কুলটা আমার থেকে ধরুন 8 থেকে 10 কিলোমিটারের দূরে পড়ে। সেই সূত্রে আমার অনেক কষ্ট করতে হয়েছে খুব স্বাভাবিকভাবেই। আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, তখন আমার খুব ভালো মনে আছে, আমার ভাই আমাকে হাত ধরিয়ে স্কুলে নিয়ে আসতো। তারপর যখন ক্লাস 7-8-এ উঠলাম আস্তে আস্তে, তারপর আমি কিছুদিন সাইকেল নিয়ে এসেছি। তারপর আস্তে আস্তে অটো, তারপরে তো আরেকটি মানে মেইন সমস্যা যেটা হয় আমাদের এখানে, নদী যেহেতু আছে, বন্যা হয়ে যায়, একটু জল দিলেই বন্যা। এই ধরুন আজকেই আমার এখানে এসেছি, কালকেই আমাদের এখানে বন্যা ছিল। তো এটা চিরাচরিত একটি গল্প বলাই চলে। প্রায়ই বন্যা হয়, আগেও হয়েছে, এখনো হচ্ছে, জানি না সেটা কবে সেই নির্মূল হবে। তবে যাই হোক, সেই নদীর জলকে উপেক্ষা করে, সেই কাদামাকা সব কিছুকে উপেক্ষা করে আদর্শ বিদ্যাপীঠে আসাটা অনেক বেশি কষ্টকর ছিল। তারপরেও আমি মোটামুটি ভাবে, যেহেতু পড়তেই হবে, বাড়ি থেকে একটি কথা ছিল না তোমাকে পড়তেই হবে, সবারই স্বাভাবিক থাকে। সেই ক্ষেত্রে এটাই আমি মনে ছিল যে না, আমাকে তো পড়তেই হবে এবং কোনো কিছু একটা আমাকে করতে হবে। যেহেতু আমি একজন চাষি পরিবারের মানুষ, আমার মা বাবা সেই খেতে খামারে মানুষ, সেই সূত্রে আমাকে আরো বেশি দায় বেড়েই যায় যে আমাকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। তো সেখান থেকে বেরিয়ে আমি আদর্শ বিদ্যাপীঠে মোটামুটি ধরুন ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। আদর্শ বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিক, HSLC পাশ করেছি। তারপর আমার কালাইন হাই সেকেন্ডারিতে HS, সেখানেও আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি।
আর দুটাতেই আমার ইংলিশে এবং বাংলাতে লেটার মার্ক ছিল। যাই হোক, আজকের দিনে এটা যদিও কিছু নয়, তারপরেও বললাম, আনন্দ লাগে বলতে। তারপর আমি যখন কাচার কলেজে চলে যাই, আমি বাংলা অনার্স নিয়ে, সেখানে 3 বছর যাবৎ আমি অনার্স পড়লাম। আমার মোটামুটি স্নাতক ডিগ্রি সেখান থেকেই হয়েছে। তারপর আসাম বিশ্ববিদ্যালয় থেকে আবার বাংলা নিয়েই আমি স্নাতকোত্তর লাভ করেছি। তো এই ছিল আমার পড়াশোনার জার্নি, আমি খুব সংক্ষেপে বললাম। তো যেখান থেকে মানে আমার যেটা এই কোয়েশ্চনে আসার মেইন মোটো যেটা হচ্ছে, আজকের দিনে অনেক ব্যাকওয়ার্ড প্লেসের ছাত্ররা আছে যারা বলবে, অনেক গার্জিয়ান আছে যে বলবে আজকে বৃষ্টির দিন, রাস্তা খারাপ, স্কুলে যেতে লাগবে না, কালকে হ্যাঁ। যাব। বা অনেক স্টুডেন্ট আছে, মা আজকে যাব না কালকে যাব, এইভাবে দিন চলে যাচ্ছে। তো তাদের জন্য কি বলছো, যেহেতু তুমি এই প্রত্যন্ত এলাকা থেকে বেরিয়ে এসে এতটুকু পর্যন্ত আজকে যেখানে তুমি আছো, উপস্থিত হতে পেরেছো নিজেকে, হ্যাঁ। যেখান থেকে প্রেজেন্টেশন দিচ্ছ নিজেকে, তো সেই এই ধরনের কিন্তু এই জায়গায়ও হতে পারে তোমার পাশে এইভাবে অনেক ছাত্র আছে যারা বলবে আজকে বৃষ্টি, আজকে নদীর জল, রাস্তায় জল হয়ে গেছে, আজকে যাব না কালকে যাব। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। যাই হোক, দেখো, প্রত্যেকটা মানুষের জীবনে তো সমস্যা থাকবেই। জন্মগ্রহণ হয়েছে যখন, তোমাকে সমস্যা নিয়েই ভগবান পাঠিয়েছেন, আমি এটা বিশ্বাস করি। এবং সেই সমস্যাগুলোকে এড়িয়ে চলা, সমস্যার সম্মুখীন হতে 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 আমরা একদিন সেই সফলতা অর্জন করতে পারবো। প্রত্যেকটা আমরা দেখি আমাদের অঞ্চলেও এরকম আছে, যেখানে অনেক বাচ্চারা, না আজকে বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট আমার ছোট বাতিজি আছে, বাতিজা আছে, ওরা যখন একটু বৃষ্টিতে, না আজকে আর স্কুল যাব না, তাদেরকে স্কুলে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব, গার্জিয়ানের দায়িত্ব, মা বাবার, বিশেষ করে মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যদি তাদেরকে উৎসাহ না দেই, অনুপ্রেরণা না দেই, আজকে আমাদের তাদের সেই মূল্যবোধ শিক্ষাটুকু দিতে হবে, অন্ততপক্ষে সেই মূল্যবোধ শিক্ষা। এবং সে শিক্ষা শিক্ষক শিক্ষিকারা দেবেন অবশ্যই, তার থেকে আমি যেটা মনে করি পরিবার থেকে, পিতামাতা থেকে সেই শিক্ষাগুলো পাওয়াটা অনেক বেশি দায় বেড়েই যায় পিতামাতার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চাকে আমি বলবো, গার্জিয়ানদের আমি জানাতে চাই যে অন্ততপক্ষে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আগ্রহী হওয়ার জন্য তাদেরকে অনুপ্রেরণা যোগান, তাদেরকে এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে দেখিয়ে দিন যে এই দেখ, এগুলো এগুলো পড়, তুই এগুলো পড়লে এভাবে তুই বড় মানুষ হতে পারবি, মানুষের মতো একটি মানুষ হতে পারবি। আজকে অনেক উদাহরণ আছে আমাদের আশেপাশে। আমাদেরই বাঙালি মানুষ আচার্য জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আজকে বিদ্যাসাগর, যার দ্বারা আমরা অ আ ক খ শিখি, বর্ণবোধ, তার থেকে ওদেরকেই যদি আমরা একটু স্মরণ করি, ওদের কথা মতো সেই বাণীগুলো যদি মেনে চলি, আমরা অবশ্যই সফল হতে পারবো। তার চেয়ে জীবনে অনেক সমস্যা আসবে, কিন্তু এড়িয়ে চললে হবে না, এগুলো সম্মুখীন হতে হতে আমরা একদিন অবশ্যই হবে বলে আমি আশা রাখি। তো রুবেল, যেহেতু মানে আমি তোমার একটু ব্যাকওয়ার্ড হই, যেটা হচ্ছে তুমি ছাত্র ছিলে, ঠিক আছে, বর্তমানে নয়, ঠিক আছে, কিন্তু একলা তুমিও ছাত্র ছিলাম। তো সেই ছাত্রকালীন যেখানে তোমার স্টুডেন্ট লাইফ থেকে তোমার মানে এই যে আজকের যে তুমি যে টিচার হয়েছো বা টিচার হিসেবে কাজ করছো, এবং গেস্ট লেকচারার হিসেবে যেটা আমি জানি তুমি কাজ করছো, ঠিক আছে, তো সেই সময় তোমার কাছে আজকের দিনে যে তুমি যেটা কাজে তুমি আছো, তো এই যেটা প্রেরণা তুমি কোথা থেকে পেয়েছিলে যে আমি ফিউচারে আজকে যেটা তুমি অধ্যাপক বা টিচার বলা যায়, যাই হোক করছো যেহেতু, তো সেই পেশায় বা প্রফেশনে আমি যাব, সেটা তোমাকে কিভাবে প্রভাবিত করেছিল বা তোমাকে কিভাবে ইন্সপায়ার করেছিল যে আমি ফিউচারে একজন টিচার হব, সেই ছাত্র? ঠিক আছে, বুঝতে পেরেছি। খুব সুন্দর প্রশ্ন। আমি যখন আদর্শ বিদ্যাপীঠে পড়ি, তখন আমার একজন শিক্ষক আমাকে বলেছিলেন যে তুমি বড় হয়ে কি হতে চাও। আমি না জেনে, তখন হয়তো বা আমি ক্লাস 5-এ ছিলাম, তখন আমি খুব না জেনেই খুব সংক্ষেপে বলেছিলাম যে না, আমি শিক্ষক হব। এবং এই যে শিক্ষক হব এবং এই যে শিক্ষক হওয়ার পিছনে যে কাজ, এবং আমি এখনো অনবরত সেই শিক্ষক হওয়ার পিছনে যে লড়াই, সেটাই করে যাচ্ছি। যাই হোক, তারপর আমি যখন ডিগ্রি পড়ি কাছাড় কলেজে, তখন আমার সব থেকে প্রিয় স্যার সুদীপ স্যার আমাকে বলেছিলেন যে সবসময় যখন স্বপ্ন দেখবে রুবেল, তখন একটু বড় করে স্বপ্ন দেখবে। যখন একটু বড় করে যখন একটু তুমি স্বপ্ন দেখবে, তখন তুমি সেই স্বপ্নের পাশাপাশি না পৌঁছাতে পারলেও তার সামনে না হয় কিছুটা একটা পেয়ে যাবে। এই স্বপ্নটা অন্তত একটু বড় দেখো। এবং আমিও ওই দিন থেকে মনে মনে ভেবে নিয়েছিলাম, এবং আমি এখনো আশা রাখি যে আমি একজন সুযোগ্য, সুদক্ষ আমি একজন অধ্যাপক হব। এবং সেই সূত্রে আমি যখন মাস্টার্স পাস করেছি, এমএ আমার হয়েছে,
তারপর কাচার কলেজে দেখলাম একজন অতিথি অধ্যাপক চাই, তো আমি অ্যাপ্লাই করলাম। তারপর আমাকে স্যার বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি তো আমাদেরই ছাত্র। আর তারপর আমি প্রায় 1 বছরের অধিক সময়, এখন আমার বর্তমানে হয়ে গেছে, এখানে আমি কাজ করছি। তৎসঙ্গে আমি একটি প্রাইভেট বিদ্যালয়েও আছি। মোটামুটি সামলাতে হয় বলে সামলাচ্ছি, আচ্ছা। দুদিক মেনটেন হচ্ছে আর কি। যেহেতু মানুষ চলতে গেলে টাকা পয়সার খুব বেশি প্রয়োজন, সেই সূত্রে আমারও অনেক ইচ্ছা আছে। তো মোটামুটি ঈশ্বরের আশীর্বাদে মোটামুটি আমরা চলছি আর কি। তো এখানে যেহেতু তুমি গ্রামাঞ্চল থেকে, তো সেই গ্রামাঞ্চল থেকে তোমার যেটা স্নাতকোত্তর যেটা তুমি কাছাড় কলেজে করেছো, সেই সেই যাত্রা তোমার যেটা কিভাবে কিভাবে ছিল সেই জার্নিটা? অবশ্যই খুব মসৃণ ছিল না, মসৃণ বললে হবে না, আমি আগেও বলেছি। আমার বাড়িতে মোটামুটি সবাই খুব একটা শিক্ষিত যে এমনও নয়, কিন্তু মানুষ তো স্বশিক্ষায় শিক্ষিত। আমার বাড়ির মানুষ এক্ষেত্রে আমাকে খুব সাপোর্ট করেছেন। যদিও তাদের হয়তো বা একাডেমিক, আমার আমার যে বাবা, উনি হচ্ছেন গিয়ে এলপি স্কুল পাস। আচ্ছা। এবং আমি এটা খুব সগর্বে বলি যে আমার বাবা এলপি স্কুল পাস, এতে আমার কোনো দুঃখ নেই। কারণ উনার যে মানসিকতা আজকে আমি দেখতে পেরেছি, যে অনেক অনেক হায়ার এডুকেশন পাওয়ার পরেও অনেক গার্জিয়ানদের বা অনেক মানুষের এরকম মানসিকতা হয় না। কিন্তু সেই ক্ষেত্রে আমার বাবা আমাকে পড়িয়েছেন, এত টাকা আমার পিছনে ঢেলেছেন, যার দরুন আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। তো এটাই বলবো। তো এখানে আবার কোনো ক্ষেত্রে দেখা যায়, কারো ক্ষেত্রে বলা যায়, ঠিক আছে, তো যখন হাইয়ার এডুকেটেড হয়ে যায়, তো নিজের পরিবারের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে গেলে লজ্জা করে। হ্যাঁ, অনেকে দেখা যায় এরকম। অনেকে দেখা যায়, ঠিক আছে, মানে প্রপার সেই ফ্যামিলি ফ্যামিলি যেটা বলতে এডুকেশনাল চায় না, ব্যাকগ্রাউন্ড সেটা মানে কারোর বলতে সাথে চায় শেয়ার না। করে না। হ্যাঁ, শেয়ার করতে চায় সেই না। সেই যেটা করছে না বা করতে চায় না, সেটা কি মানে সেটা দেখুন, কতটুকু উচিত? সর্বোপরি আমরা সবাই মানুষ, আমাদের মানবতার খাতিরেই আমাদের সবকিছু বিচার করতে হবে। অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, আজকে মানুষ হিসাবে বাঁচতে গেলে শিক্ষাগত যোগ্যতার অবশ্যই প্রয়োজন। যেদিকেই যাই না কেন অবশ্য শিক্ষাগত যোগ্যতার দরকার চাই, কিন্তু সর্বোপরি আমাদের মানুষ হতে হবে। আজকে আমরা সামান্য একটু পড়াশোনা করলাম, শিক্ষাগত যোগ্যতা আমাদের অনেকটাই আছে হয়তো, কিন্তু আমরা যদি আমাদের ফ্যামিলির, আমাদের পরিবারের পরিচয় দিতে নারাজ হই, এটা কিন্তু সঠিক মানসিকতার ফসল নয়, এটাই আমি বলবো। তবে অন্ততপক্ষে আজকের প্রজন্মকে আমি এটাই বলবো, তুমি যে জায়গা থেকেই বিলং করো না কেন, যে নানান সমস্যা হবে, জীবনের সমস্যা হওয়াটা স্বাভাবিক। পিতামাতা সবসময় তোমার পাশে থাকবেন, এবং এইটুকু আশা রেখে জীবনে প্রত্যেকটা পদক্ষেপে নানা সমস্যার সম্মুখীন হওয়ার পরেও প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাওয়ার যে বাসনা, সবসময় এটা মনে রাখতে হবে। তো রুবেল, তোমার এই কথাগুলো থেকে যেটা জানতে পারলাম, তুমি যে স্কুলে পড়াশোনা করেছো এবং সেই স্কুলে তুমি শিক্ষকতা করছো আজকের দিনে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাকে যদি বলা যায় মানে সেই ইন্সপিরেশন, এই ক্ষেত্রেও তোমার ইন্সপিরেশনটা কিভাবে, কোথা থেকে আসলো? যে অবশ্যই আমি অনেককে কম দেখা যায়, যে স্কুলের ক্ষেত্রে যদি বলি যে স্কুলে পড়েছো সেই স্কুলে টিচার, আবার কলেজে যদি বলি সেই কলেজে আবার গেস্ট লেকচারার, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা কিভাবে সম্ভব বা কিভাবে? হ্যাঁ, এটা অবশ্য কি বলবো, যাই হোক, তবে আমি আদর্শ বিদ্যাপীঠে পড়েছি, এটা আপনারা সবাই জানেন। এবং সেখানে আমি 2022-এ আমি শিক্ষকতাও করেছি প্রায় 1 বছর, আচ্ছা। এটাও সত্য। এবং বর্তমানে আমি কাছাড় কলেজের যে অতিথি অধ্যাপক হিসাবে আছি, গেস্ট লেকচারার হিসাবে, আচ্ছা। এটাও সত্য, আমি এখানে পড়েছি। যাই হোক, তবে এটা আমার কাছেও একটু আহ, কি বলবো, এটা গর্বের বিষয় বলতেই পারি। যেখানে আমি, যে স্কুলে আমি পড়েছি সেখানে আমি পড়িয়েওছি, এবং যে স্কুলে আমি, যে কলেজে পড়েছি সেখানেও আমি পড়িয়েছি। এটা সম্পূর্ণ আমার স্যার ম্যাডামদের কে আমাকে ধন্যবাদ জানাতেই হয়। ইয়েস, স্যার ম্যাডামদের যে অসীম অক্লান্ত পরিশ্রমের ফল আমার এখনো মনে পড়ে। রায়না ম্যাডামের কথা আমাদের বাংলা পড়াতেন, ও সবসময় তিনি বলতেন যে রুবেল, তুই বাংলা না খুব ভালো পারিস, তুই বাংলা নিয়েই পড়বি। এবং আমার বাড়ি থেকে প্রথমত কিছুটা অমত ছিল যে না, ছেলে কেন বাংলা
পড়বে। সায়েন্সে পড়বে, ছেলে ভালো হ্যাঁ, রেজাল্ট করছে। ছেলে ভালো আচ্ছা, এখানে কি? ছেলের যখন ভালো রেজাল্ট হয়েছে না, ফার্স্ট ডিভিশন পেয়েছে, ওটাতে লেটার, যাই হোক, তো ছেলে আর প্রথমত আমি কিন্তু সায়েন্সে এডমিশন নিয়েছিলাম, এটাও আচ্ছা। একটা সত্য। আজকে আমি আচ্ছা। সেই সত্যকে উন্মোচন করলাম। আচ্ছা। আমি যখন সায়েন্সে ছিলাম এইচএস ফার্স্ট ইয়ার, তখন আমি প্রায় 3 থেকে 4 মাস হবো আমি সায়েন্সে ছিলাম। আচ্ছা। তারপর আমি বাড়িতে গিয়ে বললাম যে না, আমার তো সায়েন্স ভালো লাগে না, আমার মন সেটা চাইছে না। ছোটবেলা থেকেই আমি ম্যাথসে একটু কাঁচা ছিলাম, অঙ্কে, যেটা আমি স্বীকার করি। তো সেই ক্ষেত্রে সায়েন্স পড়বো মানে একটু ম্যাথস জানতে হবে, এবং আমি যেহেতু ম্যাথসে কাঁচা, ওই জন্য আর সায়েন্সটাকে আর পড়া হয়নি। তা বাবা আমাকে বললেন যে তুই সায়েন্স পড়বি না হঠাৎ করে? না বাবা, আমার ভাল লাগে না, আমি আর্টসে যাব। ঠিক আছে, তোর যেটা মনে চাইছে তুই সেটাই কর। এখানে একটা প্রশ্ন আমার মনে জাগে, এখন যে আমরা বর্তমানে যেটা দেখি, অনেক গার্জিয়ানকে দেখা যায় যে বাচ্চা ভালো রেজাল্ট হয়েছে মানে ছেলেকে সায়েন্সে দাও, মেয়েকে সায়েন্সে দাও, ঠিক, ঠিক, ঠিক। এবং ছেলের আমারও কোনো প্রশ্ন ছিল। হ্যাঁ, ছেলের কোনো মতামত নেওয়া হয় না, বা মেয়ের কোনো মতামত নেওয়া হয় না। বাবা মা চাইছে তার মানে সায়েন্স তোমাকে পড়তেই হবে, মানে বাই ফোর্সফুলি ওকে অ্যাডমিশন নিতে হয় নিতে সায়েন্সে। হয় সায়েন্সে, ইয়েস। এবং এটা একটা চাপানো যে না, তোমাকে সায়েন্স পড়তে হবে। আরে এখন এমন একটা সময়ে আমরা আছি যেখানে শুধু সায়েন্স নয়, আর্টস, কমার্স, সায়েন্স, আর্ট, তুমি তোমার যা কিছু ভালো লাগে তুমি সব কিছু নিয়ে পড়াশোনা করতে পারো, এবং সব কিছু নিয়েই তুমি সফলতা অর্জন করতে পারো। শুধু সায়েন্স নিলেই যে তার মানে আমি এটা নয় যে সায়েন্সকে বাদ দাও, এটা আমি কোনো সময় বলছি না। সায়েন্স খুব ভালো স্ট্রিম, এবং সায়েন্স পড়তে হবে। আমাদের এখান থেকেও সায়েন্টিস্ট হতে হবে, ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। তার মানে এটা নয় যে সবাইকে সায়েন্স পড়তে হবে। যার যেটা ভালো লাগে, যে স্ট্রিম তোমার চাই, সেটাই তুমি চুজ করো, এবং সেটাকে নিয়েই তুমি অগ্রসর হও এবং জীবনে উন্নতি হও। রুবেল, প্রাইভেট স্কুল আর কলেজ দুইটা যেহেতু একসাথে কাজ করছো, তো সেখানে একটা অনেক দূরত্বের হ্যাঁ। ব্যাপারও আছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক সো আছে। দুই জায়গায় একসাথে কাজ করা, সেই মানে কিভাবে সামলাতে হয়? আচ্ছা, দুইটা জায়গায় কাজ করছো, ঠিক আছে, এবং ডিস্টেন্সটাও অনেকটাই দূরত্ব বেশি। হ্যাঁ, অনেকটাই বেশি। অনেকটাই তো বেশি। সেই ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে শিক্ষকের জীবনটাই হচ্ছে না একটু সামলানো, ছাত্রদের সঙ্গে মানিয়ে নেওয়া, স্কুলকে মানিয়ে নেওয়া, কলেজকে মানিয়ে নেওয়া। তো আমিও সেটাই করছি। আচ্ছা, অবশ্য দূরত্ব একটু বেশি। আমার কলেজটা হচ্ছে শিলচরে, আর আমার স্কুলটা হচ্ছে বদরপুরে। তো আমি বর্তমানে তো দেখতে গেলে বর্তমানে সেমিস্টার এক্সাম হচ্ছে। তো সেমিস্টার এক্সামের জন্য কোনো ক্লাস বর্তমানে আপাতত হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি খুব ভালোভাবেই সেটা অ্যাডজাস্ট করতে পারছি। এবং আমাদের যে কলেজের বিষয়টা, সেটা হচ্ছে ক্লাসেস হিসাব। আমি যখন বিকাল দিকে গিয়েও আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি, এবং আমার জন্য আমি খুব আহ, সত্যি সৌভাগ্য নিজেকে বলতে পারি যে আমার ছাত্রগুলো আমার জন্য আহ, অপেক্ষা করে, এবং ছাত্ররা আমার দিকে চেয়ে থাকে যে না, স্যার তো আসবেন। অনেক সময় দেখা যায় অনেক জায়গায় এরকমটা হয় যে ছাত্রগুলো সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার ছাত্রগুলো সত্যি খুব সাহায্য সহযোগিতার হাত অনবরতই বাড়িয়ে দেয়। আহ, অনেক সময় দেখা যায় আমি একদিন স্কুলে যদি না যাই, আমাকে অনেকে ফোন করে যে স্যার আপনি কি অসুস্থ। এই ছাত্রদের কাছ থেকে যে এই যে প্রাপ্তিটা, এটা সত্যি অভাবনীয়, এটা ভাবার জিনিস নয়। সত্যি খুব ভাল লাগে, এবং খুব কষ্ট বলবো না, ম্যানেজ করতে হয়, ওই জন্য চলছে আর কি। ঈশ্বরের আশীর্বাদে, আমি বারবার এক কথাই বলবো, ঈশ্বরের আশীর্বাদে চলছে। ঈশ্বরে ভরসা। ইয়েস, বিশ্বাস। ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বরের ভরসা। আচ্ছা, তো যেহেতু গ্রাম থেকে হ্যাঁ, এবং কৃষক মানে পরিবার, হ্যাঁ, অবশ্যই কৃষক ঠিক আছে, পরিবার। তো একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে তোমার শিক্ষা এবং কাজের প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে প্রভাবিত হয়েছে? এবং এখানে অনেক বাধা বিপত্তি থাকবে মনে করি, ঠিক আছে, তো সেগুলো অতিক্রম করে কিভাবে তোমার একাডেমিক বা পেশাগত মানে বর্তমানে যেটা কাজ করো সেই মানে সেটাকে যদি সাকসেস বলা হয়, তো সেটা কিভাবে হয়েছে তোমার? অবশ্যই কৃষক ফ্যামিলি থেকে যেহেতু আমি বিলং করি, আমার সূত্রে আমি সেক্ষেত্রে আমার দায়বদ্ধতা একটু বেড়েই যায়, যেহেতু আমাকে পুরো কিছু করতেই হবে। আজকে আমার বাবা খুব বড় বিজনেসম্যান হতেন
খুব বড় চাকরিয়ান হতেন তাহলে হয়তো বা আমার এতটা দায় ছিল না। যেহেতু আমি কৃষক পরিবারের একটি সন্তান, সেই হেতু আমার একটু চাপটা বেড়েই যায়, দায়বদ্ধতা আমার বেশি, যে না আমাকে কোনো কিছু করতে হবে। যেহেতু আমার মা বাবা আছেন, আমাকে সবাইকে দেখতে হবে। আহ, যে কোনো কিছুই করি না, আহ, সৎ এবং সুষ্ঠুভাবে সেটিকে সামলিয়ে নেওয়া এবং সুন্দরভাবে সেটিকে পরিচালনা করা। আজকে যেহেতু আমি প্রাইভেট স্কুলেও আছি, কলেজেও আছি, আমি যদি রেগুলার না যাই আমাকে কিন্তু মাইনে ওরা দেবে না। তো এটা খুব স্বাভাবিক। আজকে আমি অ্যাবসেন্টের পরে অ্যাবসেন্ট হব, ওরা তো নিশ্চয়ই আমাকে কোনো মাইনে দেবে না। তো সেই ক্ষেত্রে আমার দায়িত্বটাও একটু বেড়ে যায়। তো অনেক আজকেও যে আমি এখানে এসেছি, খুব রাস্তাঘাট যে খুব খুব মসৃণ ছিল আমি সেটা বলবো না। অনেক গর্ত ছিল আমাদের রাস্তায়। কোনো সময় যদি ভিডিও হয় আমি সেই ভিডিও চলাকালীন আমি সেটা দেখাতেও পারবো। অনেক কাদাও থাকে অনেক সময় রাস্তায়, নদী তো আছেই, একটু একটু বৃষ্টি হলেও সেই নদীর জল আমাদের ঘরে উঠে যায়। যাই হোক, তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই সমস্যাগুলোকে সেই উপেক্ষা করে সেই সমস্যার সম্মুখীন হতে হতে একটু এক পা দু পা করে আমাদের এগিয়ে যেতে হবে, এবং সেই কথাটাই আমি মানছি। এবং সেই আমার পিতামাতার আশীর্বাদ যে না তোকে তো কিছু করতে হবে। আজকে আমি যদি বাড়িতে বসে থাকি কেউ আমাকে একটু খাবার দেবে না, এরকম কিছু নেই যে না আমি বাড়িতে বসবো, রেস্ট করবো, আরাম, আর আমার ঈশ্বর আমাকে দেবেন, সেই বিশ্বাসী আমি নই। কর্ম, ভগবানও সেটাই গীতাতে বলেছেন যে হে অর্জুন তুমি কর্ম করে যাও, কর্মর ধারাই তোমার সবকিছু সাধিত হবে। তো আমিও সেটাই করছি এবং সাধারণত মানুষ সেটাই করে। সাধারণত আমরা বলে থাকি যে গাছে জল ঢালতে থাকো, একদিন না একদিন ফল ধরবে। কখন ফল দেবে না দেবে সেটা তোমার দেখার প্রয়োজন নেই। কিন্তু আমি এখন বর্তমানে অল্প, ঠিক আছে, টাচ বলা যায়, ঠিক আছে, পলিটিক্সে যেতে চাই। আচ্ছা, যেহেতু তুমি বলেছো তুমি অনেক প্রত্যন্ত এলাকা এবং ব্যাকওয়ার্ড প্লেস, রাস্তাঘাট ভালো নেই, আজকের দিনে তোমাকে কাদা জল সব অপেক্ষা করে তোমাকে বাইরে আসতে হয়। এবং আমাদের দেশে বর্তমান লিডিং পলিটিক্স পার্টি, ঠিক আছে, আমি নাম করলাম না, হ্যাঁ না বললেও হবে। আচ্ছা, বুঝতেই পারছি। তো সবাই বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, আমাদের দেশ উন্নতির পথে অগ্রসর হচ্ছে এবং আমাদের স্টেট রাজ্য হচ্ছে, ঠিক আছে, অনেকগুলো প্রকল্প তোমার ইমপ্লিমেন্ট হচ্ছে। তো তোমার যদি ধরে নাও তোমার স্কুল লাইফ এবং আজকের যে জীবন যে জায়গায়, তো এখানে একটা দীর্ঘ একটা সময়, একটা গ্যাপ থেকেই যায়, ঠিক আছে, ডিউরেশন পিরিয়ড আছে। তো সেই আগের থেকে আজকের দিনে যদি উন্নতি বলতে চাও, উন্নতি ডেভেলপমেন্ট যদি বলো, ঠিক আছে, তোমার গ্রামের, তো সেটা কতটুকু কি তোমার দেখা মতে? আচ্ছা, তো খুব ভালো প্রশ্ন। তবে সত্যি কথা বলতে গেলে খুব একটা যে উন্নতি হয়েছে সেটা আমি বলবো না, কারণ আমি যখন একেবারে ছোট ছিলাম, যখন ক্লাস 5 6 সেই শৈশবকাল থেকে তুমি যেভাবে দেখছো আজকের দিন অবধি, তুমি মানে সেই এই জায়গায় কি উন্নতি হচ্ছে বা না হচ্ছে, কতটুকু হলো? ওই কথা হলো গিয়ে, ছোটবেলা থেকেই আমি দেখছি আমার রাস্তা ঘাট ঠিক সুবিধা নেই, একেবারেই কাঁচা রাস্তা, এখনো আমি তাই দেখছি। এ নিয়ে আমরা গ্রামের মানুষ মিলে কিছু জন গিয়ে আমরা আমাদের এমএলএ মহাশয়কে আবেদনও জানিয়েছিলাম, এবং সেই সূত্রে উনি আশ্বাস দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি হবে। জানি না সেটা কেন হয়নি। রাস্তার জন্য আমাদের রাস্তাটা একেবারেই কাঁচা, একটু বৃষ্টি দিলেই কাদা হয়ে যায়, জল জমে যায়, গর্ত হয়ে যায়, অনেক ভাঙ্গন দেখা দেয়, আরও তো সামনে নদী, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সূত্রে আমরা অনেকবার এমএলএর কাছে এবং তাছাড়া আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছেও এই আবেদন আমরা জানিয়েছি, কিন্তু সেখান থেকে কোনো সুব্যবস্থা নেওয়া হয়নি। জানি না কেন নেওয়া হয়নি, এটা এখনো এইভাবেই রয়েছে। এবং জলের সমস্যা আমাদের এখনো কিছুটা আছে, যেহেতু আমরা এখানকার সবাই মানুষ নদীর জল পান করি, তো বন্যা হলে পরে পানীয় জলের একটু অসুবিধা হয়ে যায়। কিছুদিন আগে আমাদের এখানে ওয়াটার সাপ্লাইয়ের একটু ব্যবস্থা হয়েছে, কিন্তু এখনো কানেকশন দেওয়া হয়নি। তবে আশা রাখা যায় খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাব। কিন্তু রাস্তাঘাটের যে সমস্যা, আজকে আমি ক্লাস 5-এ যখন পড়তাম সেই সমস্যা ছিল, আজকের দিনেও আছে, কিন্তু আমি জানি না সেই সমস্যা আমরা কতদিন ফেস করতে পারবো। মানে অনেকটাই সমস্যা, এই ক্ষেত্রে খুব একটা উন্নতি হয়েছে বলে আমি মনে করি না। তো আমাদের প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ, সেটাকে তুমি কি বলবে? হ্যাঁ, তো সেটাকে অবশ্যই, সেটা কি প্রকৃত বিকাশ হচ্ছে কি
শুধু আমরা টেলিভিশনে দেখতে পাই যে সবকা সাথ সবকা বিকাশ। আসলে একেবারে যে হচ্ছে না সেটাও বলবো না, হয়তো বা অনেক জায়গায় হচ্ছে। আসলে কি বলতো, আমাদের প্রধানমন্ত্রী যে কোনো কাজ যদি আমাদের দেন, রাস্তার কাজ হলো, ওয়াটার সাপ্লাইয়ের হলো, আসলে উনি তো আর সরাসরি দেন না, উনি পরোক্ষভাবে দেন, এবং হয়তো বা এটা আস্তে আস্তে অনেকটাই হ্রাস হয়ে যায়, এটা আপনারা খুব ভালোই বুঝতে পারছেন। অবশ্য সবকা সাথ সবকা বিকাশ এটি খুব ভালো একটি বা বলা যায় যে প্রকল্প। তোমার গ্রামের জন্য কতটুকু মানে প্রযোজ্য? কিন্তু আমার আমার সত্যি কথা বলতে গেলে আমার গ্রামের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়নি, আমার গ্রামের ক্ষেত্রে এটা লাগুও হয়নি। সবকা সাথ হয়েছে হয়তো বা অন্য জায়গায়, অন্য কোথাও হতেও পারে হলে, কিন্তু আমাদের গ্রামে তো এরকম কিছু আমি দেখছি না। আমাদের গ্রাম সেই আগেও একটি প্রত্যন্ত অঞ্চল ছিল, রাস্তাঘাটের অসুবিধা ছিল, এখনো আছে, জানি না সেটি কতদিন থাকবে। যেহেতু সবার জীবনে একটি এম থাকে, অবশ্যই ফিউচার প্ল্যানিং থাকে, থাকে। ঠিক আছে, এবং যেহেতু শিক্ষক হিসাবে কাজ করছো, তো শিক্ষককে সাধারণত আমরা জানি যে শিক্ষক জাতির মেরুদণ্ড, ইয়েস, জাতির ঠিক আছে। মেরুদণ্ড। তো তোমার ভবিষ্যতের জন্য কি আশা এবং পরিকল্পনা আছে তোমার কর্মজীবন এবং তোমার গ্রামের উন্নয়নের জন্য? অবশ্যই। ঠিক আছে। বলতে গেলে আমি প্রথমেও বলেছি আমার ছোট থেকে ইচ্ছে ছিল যে আমি একজন শিক্ষক হব, ঠিক। এবং আমি এর সঙ্গে একটা কথা আমি যোগ করতে চাই। আমি ঠিক করতে পারো। সর্বোপরি একজন সুদক্ষ সুযোগ্য শিক্ষক হব। এই কথাটা এই কারণেই বললাম, যেহেতু আমরা আজকাল তো আমাদের আসাম সরকার এমনভাবে দিচ্ছে যে সবাই ডিএলএড করো, বিএড করো, আর একটা একটা চাকরি পেয়ে যাও। আমরা এটাই দেখতে পাচ্ছি, এবং অনেকে চাকরিও করছে। আমার আমার সঙ্গেরই একজন আমাকে সেদিন বলল যে না, আসলে জানো তো, আমার না শিক্ষকতা খুব একটা ভালো লাগে না, আচ্ছা। কিন্তু যেহেতু আমাদের স্টেট গভর্নমেন্ট খুব একটা অন্যদিকে চাকরি দিচ্ছে না, ওই জন্য না, শিক্ষকতাকে পেশা হিসাবে নিতে পারি। সেটি মনের জুড়ে নয়, মানে টাকার জুড়ে আর কি, যদি আর কি টাকা পয়সা একটু পাওয়া যায়, যেহেতু আমরা জানি শিক্ষকতা একটা মোটা মাইনে দেওয়া হয়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমাকে, এবং আমি একটু সময়ের জন্য একটু স্তম্ভিত হলাম যে বলছেন ও কি? ও ছেলে মেয়ে পড়াবে, ওর ওইদিকে ধান্দা নেই, ও শুধু টাকাই চায়। বাচ্চাকে কোথাও সে একটি সুশিক্ষা দেবে সেই দিকে ওর কোনো একটা নজর নেই। কিন্তু ও বলছে কিনা না, আসাম সরকার দিচ্ছে ওই জন্য আমি সেটি করছি এবং আমি একজন শিক্ষক হব। কিন্তু আসলে সেটা নয়। আমি চাই যে আমি একজন ভালো শিক্ষক হব, এবং আমার এটাই বর্তমানের চাওয়া, যে আমি একজন সুযোগ্য এবং সুদক্ষ, যে কোনো স্টুডেন্ট, যে কোনো ছাত্র আমাকে অনায়াসে সেটি সে প্রশ্ন করবে, এবং আমি অনায়াসেই সুন্দরভাবে তাকে যেন সেই উত্তরটা বুঝিয়ে দিতে পারি, গুছিয়ে দিতে পারি, তাকে যেন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এটাই আমার চেষ্টা। এবং আরেকটি প্রশ্ন তুমি আমাকে বলেছ, যে গ্রাম নিয়ে কি করব কি না করব সে সম্বন্ধে একটু বলার। অবশ্যই, যেহেতু আমরা প্রত্যন্ত অঞ্চলে থাকি, সেইখানে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে দায়িত্বটা একটু বেড়েই যায়। আমারও কিছু কিছু ইচ্ছা আছে, যে আমাদের এখানে যদি একটু ছাত্রদের পড়ার জন্য একটি ফ্রি কোচিং করা যায়, মানে স্কুলে ওরা পড়বে, ঠিক আছে, আমাদের স্কুল বলতেই সব কালান অঞ্চলের স্কুল। কালাইন অঞ্চলের আমাদের এখানকার সব বাচ্চারা এখানেই আসে, আর কোথাও যাওয়ার জায়গাও নেই ওদের। তো আমি চাই যে এখানে তো ওরা পড়ছে, ঠিক আছে, কিন্তু বাড়িতে কিন্তু ওদেরকে দেখানোর কিছু নেই, মানে কেউ নেই, ওদের পিতামাতা নানা কাজে ব্যস্ত। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক ডাউট ক্লিয়ার হয় না ওদের। তো আমি চাই যে সেখানে একটি ফ্রি কোচিং যদি একটা করা যায়, সেই দিকে আমার একটু ইচ্ছাও আছে। ওদেরকে একদম সম্পূর্ণ বিনামূল্যে আমি যদি একটু পড়াতে পারি, উন্নতি করতে পারি, সেই দিকে আমার। গ্রামাঞ্চলে অনেকে দিনমজুরি হ্যাঁ হ্যাঁ, অনেকেই, এবং আমরা জানি এখানে শিক্ষা দীক্ষার হার অনেকটাই কম, এবং সেই ক্ষেত্রে বাচ্চাগুলোকে অনুপ্রেরণিত করে, মানে অনুপ্রেরণা জুগিয়ে এগুলো অগ্রসর হওয়া একটা বিশাল ব্যাপার। সেই ক্ষেত্রে আমার একটু কাজ অবশ্যই থাকবে, এবং আমি যারা আমাদের দর্শক দেখতে পাচ্ছেন, আমি সবাইকে সেক্ষেত্রে কেউ যদি সাহায্য করতে পারেন, শুধু আর্থিকভাবে নয়, আমি আর্থিকভাবে চাইছি না, মানসিকভাবে। সবসময় সাহায্যটা যে আর্থিকভাবে হবে সেটা নয়, মানসিকভাবে সাহায্য করাও যেতে পারে, আপনারা পাশে থাকবেন। বা যদি তোমার অঞ্চল থেকে যদি কেউ চায় তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, যে
টিউশনে বা কোচিং এর জন্য? হ্যাঁ, অবশ্যই আমাকে ফোন করতে পারে, এবং আমাদের গ্রাম খুব একটা বড়ও নয়, আমাকে আমার গ্রামের সবাই চিনে, আচ্ছা। এবং অনেক সময় আমি ওদেরকে সাহায্য করিও দিই। মানে আমি এই তো ধরুন এখান থেকে বাড়িতে যাব, অন্ততপক্ষে আমাকে এক দুজন ফোন করে কিছু না কিছু জিজ্ঞেস করবে, এবং নির্ঘাত এটা আমি বিশ্বাস করি সে করবেই। তো আমাকে এগুলো দেখতে হবে, এবং আমি সেটি মেনেও নিয়েছি যে আমাকে তো সাহায্য করতেই হবে। আমি চাইবো সব শিক্ষকদের, অবশ্য শিক্ষকতায় আসাটা বড় কথা নয়, শিক্ষকতাকে মেনটেন করাটা হচ্ছে আসল কথা। আমরা সবাই বড় বড় শিক্ষক হলাম, ঠিক আছে, কিন্তু আশেপাশের দিককে আশেপাশের মানুষকে আমরা যেন আহ, নিয়ে চলতে পারি, সেই একটা মানসিকতা যেন আমাদের মধ্যে থাকে, এটি আমি বলবো। তো রুবেল, সাকসেস বলতে কি তোমার হিসাবে সাকসেস কি মনে করো? মানে আজকে তুমি ধরে নাও তোমার গ্রাজুয়েশন হয়ে গেছে, হুম। মাস্টার ডিগ্রি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, যাই হোক তুমি যতটুকু মাইনে পাচ্ছ, চাকরি করছো, ঠিক আছে, হ্যাঁ। সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি সাকসেস বলতে কি বুঝো? তুমি নিজেকে মনে করো নাকি যে আমি সাকসেসফুল পারসন বা এই ধরনের কিছু? আচ্ছা, সাকসেসফুল বলো আর সাকসেশন বলো, আচ্ছা, ঠিক আছে। মানে এই ওয়ার্ডটা তোমার নিজের ক্ষেত্রে তুমি কতটুকু কি অনেক বলো? বড় শব্দ। যাই হোক, সফলতা জীবনে আসে, খুব ধীরে ধীরেই আসে সফলতা, এবং মানুষ অনায়াসে বলে যে না আমি খুব একজন সফল মানুষ, বা আমরা শুনি অনেক সময় যে অনেকেই বলে জানো তো আমি না জীবনে কিছুই করতে পারলাম না, একেবারে অসফল থাকলাম। আসলে আমি কিন্তু আমার দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে একটু আলাদা। সফলতা মানে শুধু টাকা নয়। আজকালকে আমরা দেখি অনেকেই অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা মানুষ, কিন্তু শিক্ষা দীক্ষা হয়তো বা একটু কম। সেক্ষেত্রে আর যে সবসময় যে টাকা পয়সা থাকলেই যে সফল তা কিন্তু নয়। আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমি সফলতাকে কিভাবে দেখি। অবশ্যই ঠিক। আমি এখন তো বর্তমানে যে আমি খুব সফল আমি একজন মানুষ, আমি সেটি বলবো না। আমার নিজস্ব কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো যখন যেদিন সম্পূর্ণ হবে তবেই আমি নিজেকে সফল বলে মনে করব। অবশ্যই আমি উদ্দেশ্যগুলো আপনাদের বলেওছি যে আমি স্টুডেন্টদের নিয়ে, আমি আমার ছাত্রদের নিয়ে, অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি কাজ করতে চাই, আমি ওদের পাশে থাকতে চাই, এবং যেদিন আমার সেই উদ্দেশ্যে আমি সফল হতে পারবো, যেদিন আমি ওদেরকে সাহায্য করতে পারবো, আমি সেদিনই কি নিজেকে একজন সফল মানুষ হিসেবে বলতে পারবো। সেটাই সেটাই, মানে সমাজ সোসাইটিকে কিছু দেওয়া হ্যাঁ, উচিত। অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং আমি আর বেশি টানবো না ঠিক আছে। এপিসোডটাকে। তো এই জায়গায় আমি একটা প্রশ্ন করতে, যেহেতু তুমি ব্যাকওয়ার্ড প্লেস থেকে তোমার পড়াশোনা হয়েছে হয়েছে। এবং করতে পেরেছো, ইভেন তোমার ফ্যামিলি সাপোর্ট হোক বা হ্যাঁ, হ্যাঁ। যারা ওদের সাপোর্টের জন্য, ঠিক আছে, হুম। তো এই জায়গায় তোমার মতো যারা আরো অনেক ছাত্র আছে, আমি মনে আছে। করি অনেক, সেটা তোমার গ্রাম হোক বা বিভিন্ন অন্য কোনো জায়গায় হোক, ঠিক আছে, তো এই ভিডিও তো আর আমাদের অঞ্চল অঞ্চল থেকে সীমাবদ্ধ দেখবে না, নয়। সীমাবদ্ধ নয়, হ্যাঁ, তো হ্যাঁ। অনেক বাইরে ছাত্র দেখবে, ঠিক দেখবে আছে। দেখবে। তো এইরকম সিমিলার তোমার মতো যারা ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকওয়ার্ড প্লেস থেকে ছাত্র যারা, ঠিক আছে, তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেই দিকে তোমার কি পরামর্শ, বা এই ধরনের চ্যালেঞ্জে যারা ছাত্র মানে ফেস করছে, হুম, হুম। তাদেরকে মানে ইন্সপিরেশন দেওয়ার জন্য, এবং তুমি কিভাবে দৃঢ় থাকো? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন, এবং আজকের দিনে আমার মনে হয় এই প্রশ্নটাই একেবারে ইতির পথ টানবে। যাই হোক, আচ্ছা। খুব সুন্দর প্রশ্ন এই জন্য বললাম যে শুধু আমি তো নয়, আমি যে একা শুধু গ্রামে থাকি এটা কিন্তু নয়, অনেক মানুষ গ্রামে থাকেন। আমাদের ভারতবর্ষের অধিকাংশ মানুষ গ্রামেই থাকেন, এবং আমরা যদি বিশেষ করে আসামে দেখি, আসামের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। যাই হোক, তবে সেখান থেকে সেই জায়গা থেকে আমার মতো অনেকেই আসছেন হয়তো, বা অনেক ছোট ছোট বাচ্চারা ঠিক ঠিক। অনেক দূর দূর থেকে স্কুলে আসে। তো আমি তাদেরকে সেই কথাই বলবো যে তুমি সীমিত নও, তো তুমি সীমাবদ্ধ থেকো না, তোমাকে অনেক কিছু করতে হবে, অনেক বাধা পেরিয়ে তোমাকে সফলতার পথ টানতে হবে। সফলতা বা জীবনে কিছু করা এত সহজভাবে আসে না। আমি সবাইকে একথাই বলতে চাই, যারা এই ভিডিওটি দেখছে, বা বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা যারা এই ভিডিওটা দেখছে, আমি তাদেরকে বলতে চাই শুধু পড়ো, পড়ো, এবং পড়ার মতো পড়ো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, এবং মন দিয়ে পড়ো, যাতে না আমরা
পড়াশোনা করে জীবনে কিছু করতে পারি। আমি সবাইকে এই কথাই বলবো যে তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আজকে বৃষ্টি হয়েছে, আজকে আমি স্কুল যাব না, না এভাবে বললে হবে না। আজকে অনেক রোদ, আজকে আমি স্কুল যাব না, এরকম তোমাকে বললে হবে না। সেখানে তোমার দৃঢ়তা বজায় হ্যাঁ, রাখতে হলে সেই ক্ষেত্রে তোমাকে অনেক দৃঢ়তা বজায় রাখতে হবে অবশ্যই, যে না আমাকে কিছু করতে হবে। আমি যদি আজকে স্কুলে না যাই, অবশ্যই এখনের অধিকাংশ বাচ্চারা প্রাইভেট স্কুলে পড়ে। হ্যাঁ, তো প্রাইভেট স্কুলে পড়ার ক্ষেত্রে একদিন স্কুল যাবে না তার মানে যে তুমি একদিনের টাকাটা তোমাকে দিতে হবে না তা কিন্তু নয়। তোমাকে মাস পড়তে তোমাকে সেই মাইনেটা তোমাকে দিতে হবে, এবং অনেক কষ্টের ফল। তোমার পিতামাতা হয়তো বা অনেক কষ্ট করে তোমাকে পড়াচ্ছেন, এবং এইটাকে অন্ততপক্ষে মাথায় রেখে পড়ে যাও, শুধুই পড়ো। এবং গুরুজনরা যা কিছু বলেন, মা বাবার কথা মতো, আমাদের শিক্ষক শিক্ষিকাদের কথা মতো যা কিছু বলেন তাদের মতো চলো, পড়াশোনা করতে যাও। দেখবে জীবনে একদিন না একদিন সফলতা আসবেই, আসবে না কেন, অবশ্যই আসবে, আসতে বাধ্য। তো রুবেল, শিক্ষকতার কেরিয়ার যেহেতু তোমার আজকের দিনে মনে করি 2-3 বছর হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি 6 ইয়ার রানিং, আমার 6 বছর যাবত আমি এই পেশায় আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই 6 ইয়ার, যেটা 6 বছর দীর্ঘ তুমি অতিবাহিত করেছো, এবং আজকের দিনেও করছো, সেই শিক্ষকতার কাজ করে যাচ্ছ, ঠিক আছে। তো এখানে তোমার স্মরণীয় মানে মেমোরেবল মোমেন্ট বা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো তাহলে। আচ্ছা, দেখুন, শিক্ষকদের জীবনে এক্সপিরিয়েন্স বলতে আমি তোমাকে শুধু ভালো বলবো না, সেখানে ব্যাড এক্সপিরিয়েন্সও হতে পারে। অবশ্যই অবশ্যই হতে পারে। খুব সুন্দর প্রশ্ন। বলতে গেলে দেখো, শিক্ষকদের জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়। মানে জীবনে চলাকালীন প্রত্যেকটা মানুষেরই নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়, তবে শিক্ষকদের জীবন এই জন্যই একটু ভরপুর থাকে। অনেক ছাত্রছাত্রী নিয়ে, অনেক অনেক বাচ্চাদের নিয়ে। আমি বাচ্চাদের একটাই বারবার বলি, বাচ্চা এই শব্দটাই আমি এজন্য বারবার ব্যবহার করি, কারণ আমি নিজে আমার ছাত্রদের অনেক ভালোবাসি, অনেক মানে অনেক ভালোবাসি, এবং অনেক স্নেহ করি তাদেরকে। তো সেই ক্ষেত্রে অভিজ্ঞতা তো স্বাভাবিক লেগেই থাকবে, অনেকটাই অভিজ্ঞতা আছে। আমি বেশি কিছু বলবো না, আমি একটাই অভিজ্ঞতা বলবো। আমরা জানি শিক্ষক দিবসে শিক্ষকদের শিক্ষক দিবসটাই হচ্ছে একটা মানে বিশাল ব্যাপার, ফেস্টিভ্যাল বলা যেতে পারে। তো অনেক আনন্দের দিন আমাদের কাছে। পুরোটা বছর আমরা ছাত্রদের নিয়ে থাকি, এবং একদিন ওদের মানে কি বলবো, অনেক দুষ্ট স্টুডেন্ট থাকে, ছাত্ররা থাকে, অনেক নটি বয় থাকে যারা অনেক শয়তানি, অনেক মানে ক্লাস করাতে দেয় না, এইরকম অনেক স্টুডেন্ট থাকে, আমরা পাই অনেক সময়। কিন্তু সেই দিন আসলে দেখা যায় মানে না, স্যার 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 একেবারে মানে কি বলবো, নত মানে কি করবে। এবং সত্যি কথা বলতে গেলে ভালো ভালো ছাত্র থেকে ওই মানে যে ছাত্রগুলা সব দিন কর্নারে থাকে, লাস্ট বেঞ্চে যায়, ওরাই কিন্তু এই দিনটা অনেক বেশি কাজ করে। ডেস্ক টানা, টেবিল টানা, জলের বোতল আনা, চেয়ার গুলো ঠিক করা, সেই প্রোগ্রামটা ম্যানেজ করা, সেই সমস্ত প্রোগ্রামটাকে ম্যানেজ করা, মাইক আনা, বক্স আনা, মানে গান বাজনা সবকিছু ওরাই ম্যানেজ করে। সেই ক্ষেত্রে ওদেরকে ধন্যবাদের একটা জায়গা থেকেই যায়। এবং আমি একটা স্কুলে বক্তৃতা দিতে গিয়ে আমি সে কথা বলেও ছিলাম যে ভালো স্টুডেন্টের থেকে আমরা ওদেরকে কিন্তু আমরা খারাপ বলবো না, ওরা কিন্তু খারাপ নয়, ওরা একটু দুষ্ট প্রকৃতির, ঠিক আছে, কিন্তু ওরা খুব ভালো, ওরা মনের দিক থেকে সত্যিই খুব ভালো। এবং ওরা যে কোনো সমস্যা আসুক, যে কোনো কাজ আসুক, ওরা কিন্তু নানা বাধা পেরিয়ে দেখবেন একেবারে সময় মতো হাজির। খুব ভালো লাগে। তো এই অভিজ্ঞতাটা দারুণ, যখন আমরা দেখি যে একটা স্টুডেন্ট ক্লাসে তোমাকে অনবরত ডিস্টার্ব দিয়েই যাচ্ছে, কিন্তু শিক্ষক দিবসের দিন একেবারে নতমস্তকে, স্যার আপনি যা বলবেন, স্যার 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 আপনাকে কলম দেবে, কি দেবে, গিফট দেবে, মানে একটা অনেক আনন্দের বিষয়। যাই হোক, এটাই। আর লাস্ট দুটা কোয়েশ্চন বলা যাক, বা ঠিক আছে ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, একটা ব্যাকওয়ার্ড এলাকা থেকে, ঠিক আছে, আমি বারে বারে সেটা কিন্তু ফোকাস রাখছি। আচ্ছা আচ্ছা। তো ব্যাকওয়ার্ড মানে এলাকা থেকে শিক্ষার ভূমিকা তুমি কিভাবে দেখো, বা তোমার গ্রামের শিক্ষাকে সমর্থন করার জন্য তুমি কি কোনো উদ্যোগ বা প্রকল্পে জড়িত আছো? অবশ্যই
এটাকে একটু সুনজরে দেখতে হবে, মানে শুধু এটা আমার একার নয়, সবার, সোসাইটি বলতে গেলে, সোসাইটির বলতে গেলে পুরোটা গোটা সমাজের দায়বদ্ধর মধ্যেই সেটা পড়ে। একটা আমাদের এখানে একটি স্কুল আছে, সেটি এলপি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, এবং সেখানকার পড়াশোনা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, এবং আমি সেখানে স্কুলের সঙ্গে যাতায়াত করি, সম্পর্ক রাখি। অনেক সময় স্কুল মাস্টাররা যদি সময় মতো স্কুলে না আসেন সেদিকেও আমি লক্ষ্য রাখি। এবং সত্যি কথা বলতে গেলে আমি এগুলোর সঙ্গে জড়িত আছি বলেই ওরা সময় মতো স্কুলে আসে, আর কেউ নেই। ওরা আমার বাড়ির সামনে দিয়েই স্কুলে যায়, সেই ক্ষেত্রে ওরা খুব ভালো ফলো রাখে যে আমি বাড়িতে আছি কিনা না। যাই হোক, এটা একটা কথা বললাম। আরেকটা হচ্ছে, আমি আমার গ্রামে একটি, আপনারা শুনে থাকবেন, একল বিদ্যালয়, যেটি অনেক নাচ গান শেখানো হয় বাচ্চাদের, এটি একটি ওএনজিসি থেকে দেওয়া হয়, ওএনজিসি। যাই হোক, তো সেক্ষেত্রে সেখানে সংস্কারমূলক কাজ আমি করি অনেক সময়। গীতা পাঠ ধরুন, অনেক উপদেশমূলক কথা থেকেই যায়। তো আমি ছোট ছোট বাচ্চাদের কিভাবে সংস্কৃতের প্রতি অগ্রসর হতে হবে, আমাদের সংস্কৃত জানতে হবে, আমাদের গীতা অধ্যয়ন করতে হবে, যে যে ধর্মেই হই না কেন, যার যারির ধর্মগ্রন্থকে যাতে আমরা ভালো করে পড়ি সেই দিকে আমাদের নজর রাখতে হবে, এবং আমি সেই কাজটাই চালিয়ে যাচ্ছি। এবং আমি আশা রাখি আজকের দিনে দাঁড়িয়ে, আমি একথা বলতে চাই, আমার কাকাতো ভাই ওরা এইচএস ফাইনাল দিয়েছে এবং ও ফার্স্ট ডিভিশনে পাস করেছে, লেটার মার্ক পেয়েছে। এবং আমার আরেকটি কাকাতো ভাই, ও আইআইটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে আইআইটি ইঞ্জিনিয়ারিং করছে, ওর এখন 2 বছর হয়ে গেল। তো এটা আমাদের গ্রাম থেকেই, এটা কিন্তু অন্য জায়গা থেকে নয়। এবং আমি চাই, এবং আমার এটা আশা, যে দিন দিন আমাদের গ্রাম থেকেই, আমার যে এলাকা, প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে আরো অনেক সোনা হীরা বেরিয়ে আসবে, এবং এটাই আমি আশা রাখি। তো এতক্ষণ রুবেল তোমাকে বললাম, তোমার কি মানে তো তুমি কিভাবে করবে বা সাপোর্ট বা কি তোমার ভূমিকা, ঠিক আছে, মানে তোমার গ্রাম বা তোমার সারাউন্ডিং এরিয়াতে তোমার মানে এডুকেশনের উপর তোমার কি ব্যাকগ্রাউন্ড বা সাপোর্ট থাকবে, ঠিক আছে। তো এখন যদি বলা যায় তোমার গ্রামের শিক্ষাগত উন্নয়নকে সমর্থন করার জন্য বাকি যারা শুধু তোমার দায়িত্ব নয় না, আমার একার দায়িত্ব তো আমি পারবো না। সোসাইটিকে ডেভেলপ করার জন্য সবার দায়িত্ব, এ টু জেড পারসন, ঠিক আছে। এখানে কোনো শিক্ষিত অশিক্ষিত সেটার কথা নয়, না, সবার, ঠিক আছে। এই জায়গায় মানে শিক্ষাগত উন্নয়নকে সমর্থন করার জন্য অন্যরা কিভাবে সহায়তা করতে পারে তোমার হিসাবে, এটাকে যদি অ্যাডভাইস বা সাজেশন হিসাবে যদি বলো, তোমার ব্যক্তিগত মত। ঠিক আছে, আসলে দেখুন, সাহায্যের হাত যে কোনো কেউ বাড়িয়ে দিতে পারে। আজকে আপনিও সাহায্যের হাত আমাদের বাড়িয়ে দিতে পারেন, সেটি মানসিকভাবে, আর্থিকভাবে, নানান সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে একটি সমাজের ভূমিকা একটু বেশি, যেহেতু গ্রাম একটি প্রত্যন্ত অঞ্চল, একথা বলতেই হয় বারবার। সেক্ষেত্রে সমাজের দায়িত্বটাও একটু বেড়ে যায়। আমরা যদি সবাই একজুট হয়ে থাকি, আমাদের ছেলেমেয়েরা পড়বে, আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে, আমাদের ছেলেমেয়েরা চাকরি করবে, এটা কিন্তু আমাদের দেখতে হবে, আমার কিন্তু একার নয়, গোটা সমাজের দায়িত্ব। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, আমি আমার গ্রামের মানুষকে বলবো, তৎসঙ্গে আমার মতো যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আমি সবাইকে বলবো, আপনারা একটু এগিয়ে আসুন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, আপনাদের ছেলে মেয়েকে পড়ান, অগ্রসর আমরা আছি। অন্ততপক্ষে যে কোনো সময় আমি বাংলা পড়াই, সেক্ষেত্রে বলতে পারি, এই ভিডিওর মাধ্যমে আমি সেটি বললাম যে বাংলার ক্ষেত্রে, এবং শুধু বাংলা নয়, আমি আমি যে বাংলা পড়ি তার মানে এই নয় যে শুধু আমি বাংলাই জানি। যে কোনো আর্টসের যে কোনো সাবজেক্টের যে কোনো জায়গায় সমস্যা আপনারা আমাকে বলতে পারেন, আমাকে ফোন করতে পারেন, আমি নির্দ্বিধায় আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব। এবং বাংলা হলে তো আর কোনো চিন্তাই নেই। এবং আমার যদি কোনো অজানা প্রশ্ন থাকে, অবশ্যই, আমি খুব বিজ্ঞ মানুষ নই, অজানা প্রশ্ন থাকবেই, আমি আমার স্যার ম্যাডামদের কাছ থেকে জানবো, আমি জেনে আপনাদের জানাবো। এবং সর্বোপরি হচ্ছে, আমি আপনাদের একটি আবেদন জানাতে চাই সবার কাছে, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন, ছেলে মেয়েকে পড়ান, আপনারা পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এবং সব সময় পজিটিভ থিঙ্ক করুন, ইতিবাচক চিন্তা। সব সময় হবে না কেন, অবশ্যই হবে। এরকম আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের বাড়ি থেকে, আমাদের সমাজ থেকে অনেক হীরা সোনারা বের হবে, এবং এটাই আমি আশা রাখি।
ধন্যবাদ। রুবেল, লাস্ট তোমার থেকে যেটা গুড মেসেজ ফর ইউথ জেনারেশন, আচ্ছা আজকের দিনে যারা ইউথ আছে তাদের জন্য একটা গুড মেসেজ চাই, সেটা তোমার হিসাবে। আচ্ছা, সেটা হলো এন্ডিং পয়েন্ট লাস্ট তোমার থেকে, তোমাকে আর সময় নষ্ট করবো না তোমার থেকে। ঠিক আছে, খুব সুন্দর কথা। যাই হোক, দেখো আমি ইউথ জেনারেশনদের এই কথাই বলতে চাই, বর্তমান সময়ে আমরা সবাই মোবাইলের ব্যবহার করি। আমি যেহেতু, হ্যাঁ আমরা সবাই করি, আমারও আছে মোবাইল, সব ছাত্রছাত্রী সবারই মোবাইল থাকে, সেটা খুব কম পাওয়া যায় যাদের মোবাইল নেই। মোটামুটি মেট্রিক পাস হয়েছে তার মানে ওকে একটা মোবাইল দিয়েই দাও, তাহলে বাড়িতে মানে অনেক কেলেঙ্কারি আর কি। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আমি এক কথাই বলবো, সবাই মোবাইলটাকে ব্যবহার করো, কিন্তু সদ উপযোগ। আমরা যেন মোবাইলটাকে সৎ কাজে ব্যবহার করি। অনেক জায়গায় আমরা দেখতে পাই, অনেক ছাত্ররাকেও আমরা পেয়েছি। এই বয়সে আমার 6 বছর রানিং হলো এই শিক্ষকতায়, অনেক ছাত্রকে আমরা দেখেছি যেখানে মানে মোবাইলের প্রতি এত এডিক্টেড, পড়াশোনায় একেবারেই মন নেই, যার প্রতি অনেক মানে রেজাল্ট খারাপ হয়েছে এবং একটা সময় তার আর পড়াশোনা হয়নি। আমি অনেকটাই দেখেছি, উদাহরণ দিয়েও বলতে পারি, নামগুলো সেখানে বলবো না, এখানে আমি বলতে চাই না, এরকম অনেকটা আছে। মানে অন্ততপক্ষে আমি আজকের দিনে এই কথাটা বলতে চাই যে পড়ো, মোবাইলও দেখো, গেম খেলো, আমি বলবো না যে একেবারেই বন্ধ করে দাও, কিন্তু লিমিট ওয়াইজ, লিমিট মতো একটা সীমা যাতে মানে ছাড়িয়ে না যায়, এ কথাটাই বলতে চাই। অনেকটা গেম আমরা জানি, পাবজি, ফ্রি ফায়ার, কি আমাদের রিলস এডিক্টেড। ইয়েস, অনেক সময় দেখা যায় ছাত্রগুলো, সেটি তো দারুণ অভিজ্ঞতায় না বলে পারছি না। কলেজে তো দেখা যায়, আমি একদিকে ক্লাস করাচ্ছি, অনেক সময় দেখা যায় অনেক স্যার ম্যাডামদের ক্লাসে স্যার ম্যাডাম বিন্দাস যাচ্ছেন, একেবারে ভালো কি জোর কদমে বুঝাচ্ছেন, পড়াচ্ছেন, কিন্তু ছাত্রগুলো বসে বসে রিলস টানছে। বাহ, কি সুন্দর! সেটা মানে একটা দারুণ দেখছে, কিন্তু সাথে সাথে অনেকে রিলস বানাচ্ছে। ইয়েস, এরকমটাই হচ্ছে। সাধারণত দেখা যায় মানে পড়াশোনার প্রতি কোনো তার ইন্টারেস্ট নেই, ইচ্ছা নেই, কিন্তু ভাবো এই বাচ্চাগুলো কি করবে ভবিষ্যতে। আমি এটাই বলি, আমি সবাইকে একথাই বলতে চাই, মোবাইল আছে থাকুক, খারাপ কিছু নয়, কিন্তু সেটাকে সৎ কাজে ব্যবহার করো, পড়াশোনা চালিয়ে যাও, ভালো হও, মানুষের মতো মানুষ হও। এবং যারা বড়রা যারা ভিডিওটা দেখছেন, আমি সবাইকে বলবো আপনারা আমাকে একটু আশীর্বাদ দেবেন, যাতে আমিও একজন সমাজে মানুষের মতো মানুষ হতে পারি, সুযোগ্য একজন শিক্ষক হতে পারি, এইটুকু আশীর্বাদ দেবেন আমাকে। আর আমার থেকে যারা শিখছে, যারা ছোট ছোটরা আছে, তাদেরকে আমি বলবো সময়টাকে কাজে লাগাও, যে কোনো সময়টার সৎ উপযোগ করো। এখন অনেক সোর্স আছে ইনকামের, অনেক কাজ পাবে, কিন্তু সময়টাকে কাজে লাগাও, পড়ে যাও, ফোনটাকে একটু সাইডে রাখো, একথাই বলবো। আগে একটা প্রবচন বলা যায় যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। ইয়েস, ওয়েট ফর নান। ইয়েস, খুব সুন্দর কথা। এই কথাটাকেই আমরা আজকের দিনে মানি, বাস্তব বলে মানতে থাকি, এবং এই ধারাটাকে যেন আমরা চালিয়ে নিতে পারি। আজকে আমি আমার স্যার ম্যাডামদের কাছ থেকে যা শিখছি, যা শিখিয়েছি, আমি আমার ছাত্রদের বলছি, এবং তোমরাও একদিন এভাবেই, আজকের দিনে তোমরা ছাত্র, একদিন তোমরাও শিক্ষক হবে, শিক্ষকতায় আসবে, তোমরাও তোমরা ছাত্রদের এভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারবে। যাই হোক, সময়টাকে কাজে লাগাও, পড়ো, ভালো মানুষের মতো মানুষ হও, সমাজের প্রতি দায়বদ্ধ হও, পিতামাতাকে সম্মান জানাও, একথাই বলবো। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে আমাদের এই চ্যানেলে এবং এই কনভারসেশন টাইম দেওয়ার জন্য এপিসোডে। তো আজকের এই এপিসোড এখানেই সমাপ্ত, এবং আপনাদেরকে বলছি যারা নতুন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও আমরা আপনাদেরকে প্রেজেন্ট করব। তো আপনারা এই ধরনের ভিডিও পেতে হলে আপনাদেরকে একটু সাপোর্ট করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা। যখনই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমরা আরো একটু করে অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য আরো কিছু ভেরিয়াস টপিকের উপর ভিডিও নিয়ে আসতে পারবো। সো আজকের এখানেই সমাপ্ত। ধন্যবাদ।